আখাউড়ায় ৬ বছরেও শেষ হয়নি তিতাস নদীতে সেতু নির্মাণ কাজ। ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার। ঠিকাদার ও সরকারি দপ্তরের পাল্টাপাল্টি দোষারোপ। বৃষ্টি হলে অনেক সময় বাজারে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এবার আইটেম পাই না, যেতাম পাই না, খুব কষ্ট বুক করতেছি। অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত খুলনা বেতার কেন্দ্র ঘুরে দাঁড়াতে পারেনি ২ বছরেও। পূর্ণাঙ্গভাবে চালুর দাবি শিল্পী কলাকুশলীদের। 2 বছর ধরে এই জায়গাটা এভাবেই পড়ে আছে। ৪৫ বছর ধরে এই বেতারের সঙ্গে জড়িত এবং কাজ করছি। এই 2 বছর কোনো কাজকর্ম নাই। মৌলভীবাজারে হাজারো কমলা ও মালটা গাছ কাটা নিয়ে আলোচনা সমালোচনা। চাঁদা না পেয়ে বাগান উচ্ছেদের অভিযোগ। বনভূমি দখলমুক্ত করতে অভিযান, দাবি বন বিভাগের। দর্শক আমন্ত্রণ সংবাদ আদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ের একটি সেতুর নির্মাণ কাজ ৬ বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের পর ৫ দফা মেয়াদ বাড়িয়েও থমকে আছে সকল কার্যক্রম। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন আশপাশের কয়েক হাজার মানুষ। সেতুটি তৈরি হলে আখাউড়া থেকে সদর উপজেলায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারতেন স্থানীয়রা। যাতায়াতের সুবিধা পাবেন শিক্ষার্থী, রোগী ও কৃষকরাও। দ্রুতই সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি বাসিন্দাদের। অসুস্থ শরীর, তীব্র যন্ত্রণা, তবুও অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালের পথে রোগীকে উঠতে হচ্ছে টুকরিতে চেপে। এরপর নৌকায় পাড়ি দিতে হবে তিতাস নদী। একটি সেতুর অভাবে প্রতিদিন এমনই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। আধুনিকতার এই সময়ে তাদের জীবন যেন থমকে আছে অবহেলার এক দীর্ঘ অপেক্ষায়। ২০২০ সালের অক্টোবরে কৃষ্ণনগর গ্রামের তিতাস নদীর ওপর ২০৮ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০২৩-এর ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল সেতুটি, কিন্তু ৫ বার সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এর ফলে কৃষ্ণনগর, ভবানীপুর, বরিশাল সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন। সন্ধ্যার পর এই পথে চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন এসব বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, নারী, রোগী ও কৃষকদের। নৌকা না পাইলে আমরা অনেক বড় কষ্ট হয়, আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা যাতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে অনেক সময় বাজারে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কত ছাত্রছাত্রী তো মারা গেছে, ওই বা ওখানে ছাত্রছাত্রী যাইতে ভয়ভীতি করে আয় না, স্কুলে যাইতে চায় না। প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও সেতুর মাঝে ৪৪ মিটার দীর্ঘ মূল স্প্যান, রেলিং, ডেক স্ল্যাব সহ বেশ কিছু নির্মাণ কাজ এখনো বাকি। হয়নি দুই পাশের অ্যাপ্রোচ সড়কও। এর মধ্যে গত ১ বছর ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। ছেলে মেয়ে লইয়া এবার আইটেম পাই না, যেতাম পাই না, খুব কষ্ট বুক করতেছি। ব্রিজটা অত্যাবশ্যক, অতি তাড়াতাড়ি এই ব্রিজকে সম্পূর্ণ করার জন্য বিনীত আবেদন করছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই বিলম্বিত হয়েছে নির্মাণ কাজ। আর্টসের একটা ডিজাইনের জটিলতা ছিল, এই জটিলতাটা কাটছে। অলরেডি আর্টসের ডিজাইন দিছে, কিন্তু দিলে কি হবে, অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে, ঠিকাদারের লোকবল ও নির্মাণ সামগ্রীর সংকটের কারণেই দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০% কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মাঝখানের একটা স্প্যান আছে যেটা আর্টস গার্ডার স্প্যান। এই স্প্যানটা একটু স্পেশাল টাইপের, এটা ঠিকাদারের সেন্টারিংয়ের একটু অভাব আছে এবং দক্ষ মিস্ত্রিও লাগে, যেটা তারা কালেক্ট করছে। তাকে চূড়ান্ত চিঠি দিয়েছি, যদি স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব।
উপজেলা প্রশাসন বলছে বিভিন্ন অভিযোগ থাকায় পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। তবে মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে আবারও সেতু নির্মাণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন বর্তমান ইউএনও। কাজের ধীরগতির কারণে আমাদের যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, আদার সে তাড়াতাড়ি কাজ করে দিবে অথবা তাকে যেই বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি যারা আছেন, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 2 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা বেতার। ঢাকার কর্মসূচি সম্প্রচার আর নামমাত্র অনুষ্ঠান দিয়ে চলছে কেন্দ্রটি। এতে বেকার হয়ে পড়েছেন 2000-এর বেশি শিল্পী, কলাকুশলী। খুলনা বেতার কেন্দ্র পূর্ণাঙ্গ চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিল্পীরা। বেতার কেন্দ্র পুনরায় সচলে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখনও স্পষ্ট দগদগে ক্ষতচিহ্ন। পুড়ে যাওয়া স্টুডিও ভবন, রেকর্ডিং ও ট্রান্সমিশন কক্ষ, আর্কাইভ সহ সবকিছু পড়ে আছে এভাবেই। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেতারের একমাত্র পূর্ণাঙ্গ কেন্দ্র খুলনা বেতার। যেখানে সারাক্ষণ লোকের আসা যাওয়া ও বাদ্যযন্ত্রের ঝনঝনানি ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। পুড়ে যাওয়ার 2 বছর পার হলেও এখনও মিলে ছাই ভস্য। কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি কেন্দ্রটি। অনেক শিল্পী একসাথে আড্ডা দিয়েছি, কথা বলেছি, রিহার্সাল করেছি। এটা আসলে মেনে নিতে পারি না 2 বছর ধরে এই জায়গাটা এভাবেই পড়ে আছে। এই অর্থের উপরেই আমাদের সংসার কিছুটা চলে, আমরা কিন্তু সেই জায়গা থেকে খুব দুর্বিষহ একটা জীবনযাপন করছি। তো 45 বছর ধরে এই বেতারের সঙ্গে জড়িত এবং কাজ করছি। এই 2 বছর কোনো কাজকর্ম নাই। বর্তমানে অস্থায়ীভাবে একটি স্টুডিও চালু করে গুটি কয়েক শিল্পী ও কলাকুশলীর মাধ্যমে চলছে বেতার কেন্দ্রটি। 4 ঘন্টার সম্প্রচারে থাকছে স্থানীয় সংবাদ পাঠ, আর বিশেষ দিনে থাকছে কিছু অনুষ্ঠানমালা। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেছেন শিল্পী, কলাকুশলীরা। শিল্পীদের জন্য পর্যাপ্ত বাজেট আমাদের দরকার এবং খুলনা বেতারকে পূর্ণাঙ্গভাবে চালু করার জোর দাবি আমাদের শিল্পীদের, খুলনাবাসীর। আমরা 2 বছর কিন্তু কোনো অডিশন নিতে পারি না, শিল্পীদের নিতে পারি না, যারা অ্যানাউন্সমেন্ট করে তাদের নিতে পারি না, নাটকে যারা আছে তাদেরও নিতে পারি না। তো ফলে কী হচ্ছে, এই সব লোকজন যারা হয়তো ভাবতো যে একজন তবলা শিখছে, একজন গান শিখছে, একজন গিটার শিখছে, এ কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছে। প্রায় 100 কোটি টাকার উপরে আমাদের ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মেশিনপত্র সব সহ। আমাদের এখন শিল্পী সম্মানী খাতের যে আগের যে সেই বরাদ্দ, সেটি তো আর এখন আমাদেরকে সরকার দিচ্ছেন না। পুনরায় কেন্দ্রটি চালু করতে হলে ঢেলে সাজাতে হবে সবকিছু। কর্মকর্তারা জানান, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ সব মিলিয়ে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। মেইনলি আমাদের মূল ভবনটিকে আমরা অক্ষত রেখে, যেটা বড় ধরনের ক্ষতি হয়েছে, স্টুডিও ব্লক, যেখানে শিল্পী কলাকুশলীরা প্রোগ্রাম করেন, এই এবং যন্ত্রপাতির সমন্বয়ে এই কাজটা, এবং আমাদের এখানে একটা সুউচ্চ 400 ফিট উচ্চতার টাওয়ার হবে। 2024 সালের 5 আগস্ট খুলনা বেতারে হামলা ও আগুন দেয়া হয়। পুড়ে যায় বেতারের অবকাঠামো, যন্ত্রপাতি, নথিপত্র সহ সংরক্ষিত অনেক সম্পদ। তাপস সরকার, যমুনা নিউজ। যশোর শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে বারান্দিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শরীফুল ইসলাম জিতুকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। 999-এর খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত জিতুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সাথে ইজি বাইকের ধাক্কা লাগায় সেই ইজি বাইকের চালককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়হান সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত রফিক সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় বসবাস করতেন। স্বজনদের অভিযোগ, রাতে সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে ইজি বাইকটির। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিককে মারধর করে প্রাইভেট কার চালক নাদিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে
চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত গাড়ি চালক নাদিমকে পুলিশে দেয় শিমরাল এলাকার রেন্টে কার মালিক সমিতির সদস্যরা। মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয়েছে প্রায় 1200 ফলদ কমলা ও মাল্টা গাছ। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগান করতে বন বিভাগের কিছু কর্মকর্তাকে নিয়মিত অর্থ দিতেন তিনি, এবার অতিরিক্ত টাকা না দিতে পারায় বাগান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, সরকারি বনভূমি দখলমুক্ত করতেই আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে। সরকার বীজ দিচ্ছে, বলছে যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান। স্যার, এই দেশটার কি পরিণতি এটাই? তাদেরকে সামান্য ছাতা না দেওয়ার কারণে স্যার আমার এত বছরের কষ্ট, এত টাকার খরচ করে গান আমার এই দেখেন স্যার কি করছে, মাটির সাথে মিশিয়ে দিছে। এভাবে অভিযোগ করছিলেন কৃষক আলী মোল্লা। তিলে তিলে 8 বছরে গড়ে তোলা কমলা ও মাল্টা বাগান, ফলে ভরা গাছগুলোই ছিল পরিবারের একমাত্র স্বপ্ন আর জীবিকার ভরসা। কিন্তু একদিনের উচ্ছেদ অভিযানে সেই বাগান পরিণত হয়েছে বিরানভূমিতে। রাস্তা নামাই দিছে স্যার, দেখেন আমি আজকে হাজার হাজার টাকা দিই এই বাগানটার ফলটা ছাড়া যদি আমি 2 মাস পরে বিক্রি করতাম, তাইলে না হলে আমি 1 থেকে 1.5 কোটি টাকার ফল বিক্রি করতে পারতাম স্যার। এখানে আমি চাঁদা না দেয়ায় কেটে ফেলা হয়েছে কৃষকের 1200 ফলন্ত কমলা ও মাল্টা গাছ। বন বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। কাণ্ড তার তন্ডব চালাইছে স্যার, হলো প্রীতম বড়ুয়া আর হলো অর্জুন কান্তি দস্তিদার। তারা আমার নিজে আমার বাড়িতে আসছে টাকা দেন, আমি টাকা দিই নাই। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে সাদা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আলী মোল্লা বন বিভাগকে নিয়মিত মাসোহারা দিয়ে 5 একর জমিতে চাষাবাদ করে আসছিলেন। কৃষকের অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের নামে কেটে ফেলা হয় কমলা ও মাল্টা গাছ। কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই। 3টা মাস সময় দিলে আমরা চারা বিক্রি করতাম, কমলার চারাগুলো বিক্রি করতাম, ফল বিক্রি করতাম, আনারসের চারা বিক্রি করতাম, এই যে টমেটো চারাগুলাও যে আমরা উঠে বিক্রি করতে পারতাম। আমাদের একটু টাইম কেন দিল না? এত অমানবিক কেন এই শিক্ষিত মানুষগুলা? 3 মাসের কিবা 4 মাসের সময় দিতে বলে তুমি তোমার কাঁচাই উদ্ধার করো, আমরা আইনের সরকারি বাগান করবো, কিবা একটা করবো, কি কেন আমরা হয়েছে না? অমনি ওটা ছড়িয়ে তারা খাটি লাগলো, পশুর মতো কাজ করে গেছে। এই যে কাণ্ডব লীলা এই বাগানে চালাইছে। হাটতে তো 5 বছর আগে হাটলায় না, লাগাই গেল হাটলায় না, কখন হাটো। তবে চাঁদা দাবি বা প্রতিহিংসাবশত গাছ কাটার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বন বিভাগ। তাদের দাবি, জমিটি সরকারি বনভূমি এবং দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, তাই আইন অনুযায়ী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যেহেতু এটা সংরক্ষিত বনভূমি, বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এদিকে এনজিও থেকে প্রায় 20 লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছেন এই বাগান। কয়েক মাস পর ফল বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল, কিন্তু বাগান ধ্বংস হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ এবং সংসার চালানো দুই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বৃষ্টি আর উজানের ঢল কমে আসায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। ডালিয়া পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নেমেছে বানের জল। তবে পানি কমা বৃদ্ধির কারণে তিস্তার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীতে বিলীনের হুমকিতে বাড়িঘর, হাটবাজার সহ অনেক স্থাপনা, তীর রক্ষা বাঁধেও দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে ঝুঁকির মুখে রয়েছে বাঁধ। দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পাড়ের বাসিন্দাদের। এলাকায় প্রায় এই ধরনের অনেক লোকই, এই এলাকার সমস্ত লোকরাই 2-3 বার করে বাড়ি ভাঙছে। প্রতি বর্ষাকালে যে আমাদের গ্রামে ক্ষয়ক্ষতি হয়ে পড়ে, খুবই কষ্টকর হয়ে পড়ে। চলাফেরা, ফসলের ক্ষেত নষ্ট হয়ে যায়। শেরপুরে হিমাগারের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 57,000 বস্তা আলু পচে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা করে সমাধানের কথা জানিয়েছে তাজ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ আলু নষ্ট হয়ে যাওয়ায় আগামী মৌসুমে বীজ সংকটের শঙ্কা দেখা দিয়েছে। তাজ কোল্ড স্টোরেজ শেরপুরের সরকারি 2টি হিমাগারের বাইরে জেলার কৃষকদের আলু সংরক্ষণের সবচেয়ে বড় ভরসার জায়গা।
কিন্তু গত 14 জুলাই রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়ে বদলে যায় চিত্র। 3টি সংরক্ষণ চেম্বারের মধ্যে দ্বিতীয় চেম্বারে থাকা প্রায় 3100 মেট্রিক টন আলু নষ্ট হয়ে যায়। ভালো দামের আশা এবং পরবর্তী মৌসুমের বীজ হিসেবে আলু সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। এই দুর্ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে তারা। পিছিতে 300 বস্তা ছিল এবং ভিতরে আরো 200 বস্তা আমার মনে করেন ক্ষতি হয়েছে। আলু ব্যবসা করে একবারে পঙ্গু হয়ে গেলাম, করোনা কিছু নাই। কোম্পানির কাছে একটা আবদার জানাই, যেহেতু আমাদের ক্ষতি হয়ে গেছে, যাতে কোম্পানি এটা আমাদের ন্যায্য মূল্যটা দেয়। দুর্ঘটনার খবরে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারের সামনে বিক্ষোভ করে ক্ষতিপূরণ দাবি করেন। হিমাগার কর্তৃপক্ষ বলছে সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতে যেন কৃষক এবং প্রতিষ্ঠান উভয়ের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে যেন সমন্বয় করা যায়, সেটার জন্য আমরা আপনার চেষ্টা করছি। কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা। এই দুর্ঘটনার কারণে আগামী মৌসুমে বীজ আলুর সংকট দেখা দিতে পারে এমন শঙ্কাও কৃষি বিভাগের। বীজ আলু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী আলু মৌসুমে বীজ আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটা চালিয়ে যাব। চলতি মৌসুমে শেরপুরে 5045 হেক্টর জমিতে 1,09,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়। তাপস সরকার, যমুনা নিউজ। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধায় পাথর আমদানির পাশাপাশি ধারাবাহিকভাবে বাড়ছে রফতানিও। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের চাহিদা বেড়েছে নেপালে। সংশ্লিষ্টরা বলছেন রফতানি বাড়াতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাংলাবান্ধা বন্দর থেকে বিদায়ী অর্থবছরে আগের বারের তুলনায় 257 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি পণ্য। একসময় বাংলাবান্ধা নিয়ে প্রতিদিন 150 থেকে 200 ট্রাকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হতো। এখন রফতানিতেও গতি ফিরেছে। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে যাচ্ছে পশুখাদ্য, কৃষি ও পাটজাত পণ্য, কোমল পানীয় এবং ভোগ্যপণ্য। গত 2 বছরের তুলনায় এই অর্থবছরে আমাদের আমদানি রপ্তানিকারকের মান খুবই ভালো। বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের এই পোর্টে এখন উন্নত হয়েছে। হ্যাঁ, বিভিন্ন পণ্য আপনার ইন্ডিয়া বা নেপালে যাচ্ছে। এক্সপোর্টটা, রপ্তানিটা অনেক বেড়ে গেছে, যে আমাদের ভুসিটা এক্সপোর্ট হচ্ছে। তাই যদি এইভাবে এক্সপোর্টটা কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা আমাদের দেশের মানে বৈদেশিক মুদ্রা অনেক আসবে। যে জটিলতাগুলো আছে এগুলো যদি সরকার একটু সুদৃষ্টিতে দেখে এবং আমাদের যে নিত্য নতুন আইটেমগুলো আছে অনুমোদন, এগুলো যদি আসে তাহলে আমরা অনেক উপকৃত হব এবং সরকার অনেক রাজস্ব পাবে। রপ্তানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে বন্দর শ্রমিকদের। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এদিকে পণ্য খালাস কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদি ভেবে এক্সপোর্ট ইনপুট হয়, আমাদের আমরা যারা জায়গায় লোকাল লোক আছি আমাদের জন্য ভালো। তো এই কার্যক্রমগুলো যদি আরেকটু ফাস্টলি করা যাইতো তাহলে দেশের এবং আমাদের ইনকাম সোর্সটা বাড়তো। সরকার যদি একটা নজর রাখে তাহলে আমাদের কোর্টটা একটু উন্নত হবে। আমাদের সাধারণ শ্রমিক, আমাদের সাধারণ গাড়ির মালিক, আমাদের সাধারণ ড্রাইভার, আমরা সবাই করে মিলে খাইতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে মোট কার্যক্রমের 60%-এরও বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। এর বছরগুলোতে কিছু সমস্যার কারণে আমদানি কিছুটা কম ছিল, তবে এই 25-26 অর্থ বছরে আমদানিও কিছুটা বেড়েছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি খুব শীঘ্রই আমদানি রপ্তানি আবার আগের মতো বৃদ্ধি পাবে এবং বন্দরের কার্যক্রমে আবার গতিশীলতা আসবে এবং একই সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বাংলাবান্ধা কাস্টমসের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে 230 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 424 কোটি টাকা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।